হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS ক্লাসেস। তো আজকের ভিডিওর যে সেশন, যে লেসন আমরা এখানে ডিসকাস করব, সেটা হচ্ছে 2025-এ WBCS-এর যে নতুন সিলেবাস অ্যানাউন্স হয়েছে, ঠিক আছে, সেই সিলেবাসটাকে কিভাবে এখন থেকে, কারণ সিলেবাসটা অনেকটাই টাফ এবং অনেকটাই বড়, যার জন্যে সেদিকটাকে লক্ষ্য রেখে এখন থেকে যারা WBCS 2025-এর পরীক্ষা দেবে ভাবছে, ঠিক আছে, তো তাদের কিভাবে ইংলিশ সাবজেক্টটাকে রেডি করা উচিত আমরা এখানে ডিসকাস করব। প্রিলিমসের পেপার ওয়ানে যে 20 অবজেক্টিভ ইংলিশ কোয়েশ্চেন আসবে, তার জন্য 3000 MCQs তোমাকে প্র্যাকটিস করতে হবে কোন কোন চ্যাপ্টারের ওপর, সেগুলো ডিসকাস করব। প্রিলিমস পেপার 2 কম্প্রিহেনশন টেস্ট কিভাবে তুমি প্র্যাকটিস করবে, সেলফ স্টাডি প্ল্যান কী হবে, কী রিসোর্স ফলো করতে হবে। মেন্সের পেপার বি যেখানে রাইটিং আসবে 300 মার্কসের, এটা কোয়ালিফাইং পেপারস, কী কী রাইটিং থাকবে, তুমি কিভাবে সেই রাইটিংগুলোকে কভার করবে। এবং মেন্সের যে ইংলিশ পেপার আছে পেপার ওয়ান, যেখানে এসে রাইটিং থাকবে 250 মার্কসের, তুমি কিভাবে এসে রাইটিং বাড়িতে এখন থেকে একটু একটু করে স্টার্ট করবে, ঠিক আছে। এই সমস্ত বিষয় আমরা এখানে ডিসকাস করব এবং হায়ার স্কোর গ্যারান্টেড। তুমি যদি পুরো ভিডিওটা দেখে নাও এবং রিসোর্সের নামগুলো শুনে নাও কিভাবে তুমি এগাবে, ঠিক আছে। যদি স্পেশালি ইংলিশ তোমার যদি একটা দুর্বলতার সাবজেক্ট হয়ে থাকে, তো ইংলিশে তুমি যদি একটুখানি উইক ফিল করো তবেই, ঠিক আছে। কমপ্লিট ইংলিশ সেলফ স্টাডি প্ল্যান আমি এখানে দেবো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি প্রয়োজন থাকে কোনো রকম হেল্পের তাহলে এই নাম্বারে আমাকে রিচ আউট করা যেতেই পারে। তো চলো স্টার্ট করি ভিডিও। তো তার আগে আমি আরেকটা কথা বলে রাখি, মেন্সের জন্য, ঠিক আছে, এই মেন্সের জন্য, মেন্সের পেপার এতেও ইংলিশ লাগবে, ঠিক আছে। মেন্সের জন্য আমি তোমাদের এখানে PAS মেথড বলবো। এই PAS মেথড কি, এই মেথডটা কেন শিখে রাখতে হয়, কিছুই না, ব্যাপারটা কিছুই না, কিন্তু তবু এই মেথডটাকে মাথায় নিয়ে রাইটিং করতে হয়, তাতে রাইটিংটা অনেক বেশি এনরিচড হয়ে ওঠে, ঠিক আছে, টু দ্য পয়েন্ট হয়ে ওঠে। তো চলো স্টার্ট করি। তো তার আগে যারা আমাকে ফলো করতে চাও, কারণ এর ওপরে যে টপিকগুলো আমি এখানে ডিসকাস করছি মক টেস্ট আমি আনবই এবং খুব তাড়াতাড়ি আনবো। তো যারা ফলো করতে চাও চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো, নিচে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে গিয়েও তুমি জয়েন হয়ে থাকতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে, সেখানেও তুমি জয়েন হয়ে থাকতে পারো। তো প্রিলিমস পেপার ওয়ান যেখানে 20 MCQs আসবে 2025-এর প্রিলিমসে, ঠিক আছে। এটা কিন্তু 2024-এর জন্য নয়। 2024-এ যেমন আগে 25টা MCQs আসতো, সে কটাই আসবে। তাই এই যে লেসনটা আমি এখানে ডিসকাস করব, এটা 2024-এর জন্যও কিন্তু খুবই অ্যাপ্লিকেবল এবং কি ইউজফুল। তো চলো দেখা যাক যে এই 20 MCQs-এ তোমাকে 90% মার্কস পেতে হবে, তার মানে তোমাকে 18 পেতে হবে, 20-র মধ্যে তোমাকে 18 পেতে হবে, তবেই তুমি প্রিলিমস পাস করতে পারবে, এরকম একটা ব্যাপার। মানে প্রিলিমসে কাট অফ তো দেখতেই পাচ্ছ। তো কি কি তুমি শিখবে, তোমাকে কি কি শিখতে হবে, কাইন্ড অফ সেন্টেন্সেস শিখতে হবে প্রথমেই, ঠিক আছে। পার্ট অফ স্পিচের প্রত্যেকটা পার্ট অফ স্পিচের তাদের ইউজগুলো তোমাকে শিখতে হবে, ডিটারমিনার শিখতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারটাকে যতটা ভালোভাবে পারা যায় ততটা ভালোভাবে কভার করতে হবে। ভার্ব টু ভার্ব এগ্রিমেন্ট এটা তোমাকে শিখতে হবে, বেসিক টেন্স অ্যান্ড অল ইউসেজেস, ঠিক আছে। টেন্সের তোমার যে ব্যবহারগুলো, কোন টেন্সের সঙ্গে কোন টেন্স যায়, যাকে সিকোয়েন্স অফ টেন্স বলা হয়, ঠিক আছে, সিকোয়েন্স অফ টেন্স বলা হয়, সেটা তোমাকে জানতে হবে। সিকোয়েন্স অফ টেন্স শুধুমাত্র প্রিলিমসের পার্সপেক্টিভ থেকে নয়, মেন্সের অ্যান্সার রাইটিংয়ের জন্য খুবই দরকারি। ভয়েস চেঞ্জ করতে হবে। ইন্ট্রোডাকশন অফ ক্লজ, বেসিক ক্লজ কারেকশনটা জানতে হবে, কারণ দেখো এরর কারেকশন এত দিন আসেনি, ঠিক আছে, যেটা CGL CHSL এ আসে, এরর কারেকশনটা এতদিন BCS প্রিলিমসে আসেনি, তবে 2025 থেকে, ঠিক আছে, এর প্রিলিমস থেকে আসার পসিবিলিটি অনেক বেড়ে গেছে, কারণ তোমার 20 MCQs এর মধ্যে তারা যত রকম টাইপ পারবে ঢোকানোর চেষ্টা করবে। ডাইরেক্ট ইনডাইরেক্ট বা ন্যারেশন চেঞ্জ, কন্ডিশনাল সেন্টেন্স, এটা তো খুবই ইম্পর্টেন্ট, এটা মেন্সের পার্সপেক্টিভ থেকে, আমি যেগুলোর পাশে এম লিখে দিচ্ছি না, এগুলো মেন্সের জন্যও খুবই ইম্পর্টেন্ট, একটু পরেই তোমরা দেখতে পারবে, ঠিক আছে। আচ্ছা, সিকোয়েন্স অফ টেন্স অ্যান্ড মুড এটা তোমাদের জানতে হবে। WH বা ইন্টারোগেটিভ সেন্টেন্স ফরমেশন, বেসিক ইন্ট্রোডাকশন অফ সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে, কম্পাউন্ড সেন্টেন্স, এগুলো জানতে হবে, এগুলোর ওপর কোশ্চেন আসবে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট। ডিগ্রি অফ কম্প্যারিজন, বেসিক প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মোস্ট এক্সপেক্টেড ফ্রেজাল ভার্ব, সব ফ্রেজাল ভার্ব পড়ার দরকার হয় না, কিছু কিছু ফ্রেজাল ভার্ব আসে মানে এক্সামে, ওগুলোই জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে, তো সেইগুলো জানতে হবে এবং সেগুলো পড়তে হবে। এই সমস্ত চ্যাপ্টারের উপরে আমি MCQs আনবো, মক টেস্টও আনবো, এই চ্যানেলেই আপলোড হবে খুব তাড়াতাড়ি। মোস্ট এক্সপেক্টেড ইডিয়মস, আবার সব ইডিয়মসও আসে না। আচ্ছা, এই ফ্রেজাল ভার্বের সঙ্গে ইডিয়মসের একটা রিলেশন থাকে,
মানে অনেক সময় এই ইডিয়মসটা দিয়ে দেওয়া হয় এবং তার যে অ্যান্সারগুলো অপশনগুলো দেওয়া থাকে সেগুলো ফ্রেজাল ভার্বের মাধ্যমে দেওয়া হয়, তা তুমি কি করে চিনবে সেগুলোও তোমাকে জানতে হবে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইজি টাস্ক নয়, কারণ 20-র মধ্যে তুমি যদি 16+ মার্কস করতে পারো প্রথমেই ইংলিশে, তাহলে তুমি অনেকটাই এগিয়ে যাবে। কারণ এবছর কিন্তু 2025 থেকে কিন্তু তোমার হিস্ট্রির ওয়েটেজটা কমিয়ে দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, এটা মেন্সেও কাজে লাগবে। ঠিক আছে, যার জন্য আমি মেন্স এখানে লিখে দিচ্ছি। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমাকে পড়তে হবে, এটা তো পড়তেই হবে। সিনোনিম অ্যান্টোনিম এটাও তোমাকে পড়তে হবে। এবার কিছু ডাউট থাকে এই সমস্ত চ্যাপ্টারগুলো পড়ার পরে তোমার কিছু ডাউট থাকবে, সেই ডাউটগুলো তোমাকে ক্লিয়ার করতে হবে। ডাউট যেন না থাকে, কোনো একটা চ্যাপ্টার পড়ার পর যেন ডাউট না থাকে। ওকে, ইন্টারজেকশনস তোমাকে পড়তেই হবে, তাদের ইউসেজগুলোও জানতে হবে, পার্ট অফ স্পিচের মধ্যেই তুমি এটা পেয়ে যাবে। ওকে, প্রেফিক্স সাফিক্স এটা অবশ্যই পড়তে হবে, কারণ প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে 1 থেকে 2টো কোশ্চেন কিন্তু প্রেফিক্স সাফিক্সে আসে এবং যথেষ্ট ক্রিটিক্যাল আসে, মানে খুব সহজের মধ্যেই দেয়, কিন্তু না জানা থাকলে পারা যাবে না। টেন্সের কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে যেগুলো তুমি বইতে বেসিক্যালি পাবে না, যারা টিচার তারাই এগুলো একমাত্র শেখাতে পারে, বোঝাতে পারে। তো সেটা তোমাকে একটুখানি কভার করার চেষ্টা করতে হবে, এটা কিভাবে কভার করবে আমাদের চ্যানেলেই পাবে। এছাড়াও তোমাকে অন্তত 5 সেটস মক টেস্ট দিতেই হবে শুধু ইংলিশের উপরে, এবং অনলাইন প্র্যাকটিস প্রায় 15টা অনলাইন প্র্যাকটিস তোমায় করতে হবে। এই 5টা পিডিএফ তোমার কাছে থাকতে হবে এবং অনলাইন প্র্যাকটিস তোমাকে এনাফ টু এনাফ করতে হবে। তো এটা গেল আমাদের প্রিলিমসে পেপার 1-এর জন্য তোমাকে কি কি করতে হবে যদি তুমি সেলফ স্টাডি করো কারুর হেল্প ছাড়া। এর জন্য সোর্স কি, এনি গ্রামার বুক, বেসিক্যালি এই 3টে গ্রামার বুকের মধ্যে যে কোনো একটাকে ফলো করো বা 2টোকে ফলো করতে পারো, আর যদি তোমার কাছে 3টেই থাকে তো ভেরি গুড। পিসি দাস, পিকে দে সরকার আর হচ্ছে এসপি বক্সি। কিন্তু একটা কথা বলে রাখছি, যাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং, মানে বেসিক যাদের আন্ডারস্ট্যান্ডিং খুবই দুর্বল, যারা ইংলিশে খুবই পুয়োর, ঠিক আছে, ইংলিশে যাদের অবস্থা খুবই খারাপ, তারা এই বইগুলো প্রথম চান্সে পড়লে কিছুই বুঝতে পারবে না, আর হয়তো বুঝতে পারলেও প্রচুর টাইম লাগবে। যার জন্যে তাদের জন্য আমার সাজেশন যে কোনো অনলাইন বা অফলাইন কোনো টিচারের কাছে পেইড কোর্সে ভর্তি হয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, আমাদের কোর্সেও তুমি ভর্তি হতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর মধ্যে তুমি প্রথমেই পেয়ে যাবে, শেষেও পেয়ে যাবে, ভিডিও ডেসক্রিপশনেও পেয়ে যাবে। তো এটা তো গেল প্রিলিমসের কোচিং। ঠিক আছে, মানে প্রিলিমসের জন্য কি কি করতে হবে পেপার 1-এ। এবার শুধু পেপার 1 পাস করলেই তো তোমাকে চলবে না, পেপার 2 আছে প্রিলিমসে 2025 থেকে পেপার 2 আছে, যেটাকে সিস্যাট পেপার বলা হয় ইউপিএসসির সিভিল সার্ভিসে। এখানে কম্প্রিহেনশন থাকবে 60 মার্কসের। ঠিক আছে, এবং এই সিস্যাট পেপারে তোমাকে 33% মার্কস মিনিমাম তুলতেই হবে, তবে তুমি কোয়ালিফাই বলে মানে মান্য করা হবে এবং মেন্স তুমি দিতে পারবে। দেখা গেল পেপার 1-এ তুমি পাস করে গেলে, ভালো মার্কস আসলো, কিন্তু পেপার 2-তে সিস্যাট পেপারে তোমার 33% মার্কস আসলো না, তাহলে তোমাকে প্রিলিমস পাস করানো হবে না। ওকে, তো দেখো এই প্রিলিমসে 33% এটা 200 মার্কস। ঠিক আছে, 200 মার্কসের একটা পেপার, যে পেপারে ফুল মার্কস হচ্ছে 200 মার্কস, এর 33% মার্কস তোমাকে পেতে হবে। তার মানে 100-এর কম, তো আমি 90+ লিখে দিলাম এখানে। ঠিক আছে, 90+ মার্কস তোমাকে পেতে হবে। এবার দেখো তুমি যদি 90 বলছি, 60, ঠিক আছে, 60+ মার্কস তোমাকে পেতে হবে। এবার তোমাকে খুব মন দিয়ে বুঝতে হবে যে এই 60 মার্কস পাওয়ার জন্যে সব থেকে বেশি ওয়েটেজ থাকে কম্প্রিহেনশনের উপর। ইংলিশ আনসিন প্যাসেজ তোমাকে দেয়া থাকবে। ঠিক আছে, ইংলিশ আনসিন প্যাসেজ তোমাকে দেয়া থাকবে, যেটা পড়ে তোমাকে তার উত্তরটা মানে অ্যান্সারটাও তোমাকে কোশ্চেনের নিচে অপশনে দেয়া থাকবে, সেই অপশন থেকে তোমাকে চুজ করতে হবে। এবং যারা এই কম্প্রিহেনশন খুব ভালো পারে তাদের কাছে এই সিস্যাট পেপারটা খুবই ইজি হয়ে যায়। ঠিক আছে, বোঝা গেল। সিস্যাট পেপারটা তুমি যদি খুব ভালো করে মানে কম্প্রিহেনশনটা, সিস্যাট পেপারের কম্প্রিহেনশনটা তুমি যদি খুব ভালো করে রেডি করতে পারো, তাহলে তোমাকে ম্যাথের ঝামেলা থেকে মুক্তি পেতে পারো তুমি, কারণ বাকিটা ম্যাথের ওপরেই থাকবে, জিআইয়ের ওপরে থাকবে। তো ম্যাথ জিআই যারা খুব ভয় পাও তারা কম্প্রিহেনশনটাকে ভালো করে রেডি করতে পারো, কারণ এটা 60 মার্কসের আসে। ঠিক আছে, দেখতে পাচ্ছ, তোমাকে 60+ মানে 60 to 65-এর মধ্যে তোমাকে কি করতে হবে না মার্কস পেতে হবে। 66ই ধরে নিলাম, 66 তোমাকে মিনিমাম পেতে হবে, 33% অফ 200 মার্কস, তার মধ্যে 60 মার্কস তোমার কম্প্রিহেনশন থাকবে। বোঝা যাচ্ছে, তাহলে কম্প্রিহেনশনের ওয়েটেজ সব থেকে বেশি। তো এটার জন্য তুমি কি করবে, সেলফ স্টাডি প্ল্যান, তুমি যদি বাড়িতে সেলফ স্টাডি করো তাহলে এটার জন্য তোমাকে একটা কাজ করতে হবে, সেটা কি করতে হবে না ইউপিএসসি সিভিল সার্ভিসের
ঠিক আছে, ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রিভিয়াস 10 ইয়ার্সের সিস্যাট পেপারটা তোমাকে জোগাড় করতে হবে এবং সেখানে যত কম্প্রিহেনশন আছে সলভ করা সেগুলো তোমাকে লার্ন করতে হবে। তার মানে কি, তুমি দেখবে যে কম্প্রিহেনশনটা পড়ে বুঝতে পারো কিনা, তারপর দেখবে তার অ্যান্সারটা কিভাবে ওখানে মার্ক করা হয়েছে। কারণ এই সিস্যাট পেপারের কম্প্রিহেনশন কিন্তু আমাদের স্কুল কলেজের কম্প্রিহেনশনের মতো হয় না। আমি আগেই বলে রাখছি, আমি আমার চ্যানেলে এই কম্প্রিহেনশন কিভাবে সলভ করতে হয় খুব শীঘ্রই ভিডিও আনবো, ডোন্ট ওয়ারি। ওকে, তো প্রিলিমসের গল্প হয়ে গেল। এবার আসছি মেন্স পেপার এ। ঠিক আছে, মেন্স পেপার এ এটা হচ্ছে কম্পালসারি বেঙ্গলি। ঠিক আছে, কম্পালসারি বেঙ্গলি পেপার, যেখানে ট্রান্সলেশন থাকবে, অর্থাৎ কি ইংলিশে একটা প্যাসেজ দেওয়া থাকবে, তোমাকে ওটাকে বাংলায় ট্রান্সলেট করে লিখতে হবে। তো এই ট্রান্সলেশনটাকে মানে তোমার ইংলিশ প্যাসেজটাকে ভালোভাবে বোঝার জন্য কি কি তুমি লার্ন করবে? টেন্স, মুড অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স, যেটা প্রিলিমসের আগেও তুমি লার্ন করছিলে সেটাকে আরও বেটার ওয়েতে তোমাকে লার্ন করতে হবে, যেটা ট্রান্সলেশনে কাজে লাগে সেইটা। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড তোমাকে রেডি করতেই হবে যদি সেন্টেন্সের মানে বুঝতে চাও, এবং ইনকমপ্লিট সেন্টেন্স যেন তুমি না লেখো তার জন্যে। কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে, কন্ডিশনাল সেন্টেন্স বেসিক্যালি মুডের ওপরে থাকে। ঠিক আছে, টেন্সের মুডের ওপরে থাকে। এই মুড তোমাকে ভালো করে লার্ন করতে হবে যে কোনো বইয়ের থেকে। ওকে, ফ্রেজেস শিখতে হবে, কারণ প্রচুর ফ্রেজের মানে থাকে যেগুলোর ইউজ অনেক সময় ইংলিশে একরকম শোনায়, বাংলায় আরেক রকম শোনায়। বাংলায় গিয়ে তুমি দেখবে যে সম্পূর্ণ বদলে গেছে তার মানেটা। তাহলে সেই ফ্রেজগুলো তোমাকে জোগাড় করে পড়তে হবে। দিস ইজ ভেরি ডিফিকাল্ট টাস্ক, তাই তো? এবং তোমাকে প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ কি ইংলিশ ট্রান্সলেশনের প্যাসেজ নাও এবং সেগুলোকে বারবার করে বাংলা করো। এর উপরে আমাদের মক টেস্ট আসবে, তোমার কোনো চিন্তা নেই। আবার সেই একই ব্যাপার, যে কোনো গ্রামার বুক তুমি ফলো করতে পারো, পিসি দাস, পিকে দে সরকার, এসপি মানে বক্সির মধ্যে কিন্তু তোমার বেসিক্যালি এই ট্রান্সলেশনটা থাকে না। মানে এসপি বক্সি অ্যাকচুয়ালি তোমার পেপার 1 অর্থাৎ কি না অবজেক্টিভ ইংলিশের জন্য হাইলি তোমার ইউজফুল। ওকে, তো চলো এবার আমরা পেপার বিতে যাচ্ছি। ঠিক আছে, পেপার বিটাও কিন্তু কম্পালসারি পেপার, এখানেও তোমাকে 30% মার্কস পেতে হবে। ঠিক আছে, কমপ্লিট তোমার 300 মার্কস, এটা হচ্ছে ফুল মার্কস, তার মধ্যে 30% মার্কস পেতে হবে, যেটা 90। ঠিক আছে, 90 মার্কস তোমাকে পেতে হবে। এর মধ্যে কি কি থাকবে? কম্প্রিহেনশন অফ এ গিভেন প্যাসেজ, ঠিক আমাদের সিস্যাটে যেমন দেখেছিলাম ওই রকমই একটি ছোট প্যাসেজ তোমাকে দেওয়া থাকবে, ওটাকে কম্প্রিহেনশনে তোমাকে অ্যান্সার বার করতে হবে। ঠিক আছে, প্রেসিস রাইটিং করতে হবে। ইউসেজ অ্যান্ড ভোকাবুলারি, তার মানে তোমাকে কোনো না কোনো একটা বা দুটো ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডগুলোকে, ঠিক আছে, ওয়ার্ডের মানেটা বুঝে সেটাকে বিভিন্ন পার্ট অফ স্পিচের মধ্যে দিয়ে, মানে ওইটা যদি নাউনে ইউজ হয়, ওটা যদি অ্যাডজেক্টিভে ইউজ হয়, ভার্বে ইউজ হয়, অ্যাডভার্বে ইউজ হয়, তাহলে তার উপরে একটা করে তোমাকে সেন্টেন্স লিখতে বলতে পারে। ঠিক আছে, ইউসেজ বলেছে তো, তার মানে সেন্টেন্সে ওগুলো কীভাবে ইউজ করা যায় সেটা হয়তো তোমাকে বলতে পারে। শর্ট এসে থাকবে, টপিক দেওয়া থাকবে, তারপর শর্ট এসে লিখতে বলবে। লেটার রাইটিং অথবা ড্রাফটিং অফ রিপোর্ট, এই দুটোর মধ্যে যে কোনো একটা হয়তো তোমাকে লিখতে হতে পারে। তো তুমি কি কি লার্ন করবে এই পেপারটার সঙ্গে? এই পেপারটাতে 30% মার্কস তুলতে গেলে, এই 30% মার্কস তোলা কিন্তু অত ইজি ব্যাপার নয়। যারা টপার হয় না তারাও মোটামুটি ধরে রাখো 40%-এর আশেপাশে পায়, তারা কিন্তু এই 300-র মধ্যে ভেবো না যে 300 মার্কসই পায়। তো কি কি লার্ন করতে হবে? ফার্স্ট হচ্ছে প্রেসিস রাইটিং। তো প্রেসিস রাইটিংয়ের জন্য তোমাকে সিম্পল সেন্টেন্সের ফরমেশন জানতে হবে। ঠিক আছে, তুমি যত বেশি সিম্পল সেন্টেন্স, ফ্রেজ, ঠিক আছে, এগুলোর ফরমেশন জানবে তত ভালো প্রেসি তুমি লিখতে পারবে। ঠিক আছে, গুছিয়ে তুমি লিখতে পারবে। প্রেসি রাইটিং করার জন্য আগে এরকম একটা খোপ কাটতে হয়, খোপের মধ্যে এরকম বক্স করতে হয়। ঠিক আছে, এই পেপারটা তোমার মেন এক্সামে তোমাকে দিয়ে দেওয়া হবে, এবং এর আগে একটি রাফও করতে হয়, সেই রাফটাকে আবার এরমভাবে কেটে দিতে হয়। ধরো এরকম রাফ লিখেছো তো, রাফটাকে এরকম পেন্সিল দিয়ে কেটে দিতে হয়। ঠিক আছে, এরকম কিছু নিয়ম আছে যেগুলো তুমি আমার চ্যানেলে ভিডিও পেয়েও যাবে। ফর ইউসেজ অ্যান্ড ভোকাবুলারি, এটার জন্য তুমি কি করবে? এটার জন্য তুমি হোমোনিমস পড়তে পারো, এবং পার্ট অফ স্পিচের উপরে একটা চ্যাপ্টার থাকে, একটা ওয়ার্ডকে দিয়ে দেওয়া হয় এবং সেই ওয়ার্ডের বিভিন্ন পার্ট অফ স্পিচে কীভাবে ইউজ করা হচ্ছে সেন্টেন্সে সেগুলো তোমাকে পড়তে হবে। শর্ট এসের জন্য কি পড়তে হবে? শর্ট এসের জন্য যে কোনো গ্রামার বই তোলো, এবং ফ্যাক্ট, এটা সাধারণত ফ্যাক্টের ওপর থাকবে, শর্ট এসেটা ফ্যাক্টের ওপর থাকবে। ঠিক আছে, তো তোমাকে ফ্যাক্টগুলো জানতে হবে। বিশেষ করে শর্ট এসের ডেসক্রিপটিভের ওপরে বেশি থাকে, এটা মাথায় তোমাকে রাখতে হবে যে শর্ট এসে তুমি যখন পড়বে তখন ডেসক্রিপটিভ এসে পড়বে। আচ্ছা, এসে কত রকমের হয়? ডেসক্রিপটিভ হয়, তাই তো, আর্গুমেন্টেটিভ হয়, তারপর ন্যারেটিভ হয়। ন্যারেটিভ এবং ডেসক্রিপটিভ এই দুটোর ওপরে বেশি ফোকাস করতে হবে যখন তুমি শর্ট এসে পড়বে।
ঠিক আছে, এর উপরে কমপ্লিট ক্লাস আমি দেবো, কিভাবে তুমি বুঝবে যে ডেসক্রিপটিভ এসে লিখবো না ন্যারেটিভ এসে লিখবো, এদের ডিফারেন্স কি এটসেট্রা। লেটার রাইটিং তোমাকে 3 ধরনের লেটার রাইটিং করতে হবে, একটা কি ফর্মাল, একটা ইনফর্মাল এবং একটি সেমি ফর্মাল। এই 3 ধরনের রাইটিং তুমি যে কোনো বইতে পেয়ে যাবে, বা ডাব্লিউবিসিএস এর জন্য ক্র্যাক ডাব্লিউবিসিএস এর যে বইটা পাওয়া যায় মেন্সের জন্য, তুমি সেটাও কিনে প্র্যাকটিস করতে পারো। কিন্তু প্র্যাকটিসের সাথে সাথে ইভ্যালুয়েশন দরকার, অর্থাৎ তোমার খাতাটা কেউ চেক করছে, এরকম একটা পার্সোনালিটি দরকার। ঠিক আছে, রিপোর্ট রাইটিংও তোমাকে শিখে যেতে হবে। রিপোর্ট রাইটিংয়ের জন্য ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে, রিপোর্ট রাইটিংয়ের জন্য ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ তোমাকে খুব ভালোভাবে শিখতে হবে, এবং এই ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের যে প্যাসেজ হয় সেগুলো ট্রান্সফরমেশন তোমাকে করে করে খাতা চেক করাতে হবে, এরকম লোকের দরকার আছে। ঠিক আছে, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আবার একবার এখানে দিয়ে দিচ্ছি, এনি কাইন্ড অফ যদি হেল্পের দরকার হয় আমার সঙ্গে তুমি কন্ট্যাক্ট করতে পারো একদম নির্দ্বিধায়। তো এটা তো গেল পেপার বি এর কথা কম্পালসারি। এবার আসছি পেপার 1 ইংলিশ এসে। এই ইংলিশ এসে 250 মার্কসের থাকবে। এটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার নয়, অর্থাৎ 250-র মধ্যে তুমি যত বেশি মার্কস এখানে তুলতে পারবে তত বেশি তোমার ভালো। ঠিক আছে, ইংলিশ এসে হয়তো 2 কি 3টে লিখতে হতে পারে, ওয়ার্ড হয়তো তোমাকে 500 থেকে 1000 ওয়ার্ডের মধ্যে লিখতে বলতে পারে। ঠিক আছে, ইংলিশ এসে, এই ইংলিশ এসে যখন পেপারটায় তুমি আসবে তখনই তুমি বুঝতে পারবে যে এসে লেখার ঠেলা কাকে বলে। এবং এইখানেই কিন্তু তোমার PAS, যেটার নাম হচ্ছে প্রবলেম অ্যাজিটেশন অ্যান্ড সলিউশন, এই মেথডটা মাথায় নিয়ে তোমাকে এসে লিখতে হবে। ঠিক আছে, এই এসে বেসিক্যালি তোমার আর্গুমেন্টেটিভ, ঠিক আছে, আর্গুমেন্টেটিভ হয় বা ন্যারেটিভ হয়, ঠিক আছে, অথবা ডিসকাসিভও হতে পারে। ঠিক আছে, ডিসকাসিভ এসেও হতে পারে, সেই এসে টাইপের থাকবে। এখানে ডেসক্রিপটিভ এসে বেসিক্যালি থাকে না, যদি থাকে ওয়েল অ্যান্ড গুড, কারণ বিসিএস তো, এটা তো আর ইউপিএসসি নয়, স্টেট তোমার সিভিল সার্ভিস, যার জন্য থাকতে পারে। এর জন্য তোমাকে যেটা পড়তে হবে, নলেজ গেন করতে হবে, কারণ তুমি যেটা নিয়ে জানো না সেটা লিখতে পারবে না। ফার্স্ট সোর্স হচ্ছে যোজনা, ইংলিশ ভার্সানের যোজনা কেন, মাসে একটা করে যতগুলো টপিক কভার করতে পারো ভালো করে কভার করো। এখানে তোমার ভোকাবুলারিও যথেষ্ট স্ট্রং হবে, তোমার সিনোনিম অ্যান্টোনিমে কাজে লাগবে, মানে এটার সাথে কনসেপ্ট বিল্ড হবে। ঠিক আছে, এবং যদি সেটাও না পারো, কারণ বেসিক আন্ডারস্ট্যান্ডিং না থাকলে যোজনা পড়ে বোঝা একটু টাফ ব্যাপার। আচ্ছা, তো কি করবে, যোজনাটা নিয়ে পড়ার ট্রাই করো। ওকে, নেক্সট হচ্ছে এসে বুক। যে কোনো এসে বুক কেন, আরিহান্তের আছে, বা যে কোনো এসে বুক কিনতে পারো, তুমি সেখানে গিয়ে এসে পড়তে পারো এবং পড়ে বুঝতে পারো যে এসেটা কীভাবে লেখা হচ্ছে, বিভিন্ন ধরনের এসে, ডিসকাসিভ, তারপরে হচ্ছে তোমার আর্গুমেন্টেটিভ এটসেট্রা। এছাড়াও তোমাকে একটা লার্ন করতে হবে, যেটা এই ধরনের এসে রাইটিংয়ে খুব কাজ হয়, সেটা হচ্ছে কি কোটস অফ ফেমাস পার্সোনালিটি। ঠিক আছে, অর্থাৎ কি না, কোটস, কে কি বলেছে, ফেমাস পার্সোনালিটি। ধরো কোনো একটা টপিক আছে, ঠিক আছে, ধরো আমাদের দেশেই পোভার্টি নিয়ে একটা টপিক আছে, ধরো পোভার্টির ওপর একটা এসে আসলো, ঠিক আছে, পোভার্টির ওপর একটা এসে আসলো, তাহলে সে পোভার্টির ওপরে আমাদের মহাত্মা গান্ধীর কি কোনো এসে বলা আছে, কি ভগৎ সিং এর কি কোনো এসে, কোট বলা আছে? তো সেই কোট তোমাকে জোগাড় করতে হবে এবং মনে রাখতে হবে। এরকম বিভিন্ন টপিক পোভার্টির ওপরে এই ফেমাস পার্সোনালিটির এই কোটস রয়েছে, ফেমাস কোটস, সেগুলো মুখস্থ করতে হবে। মাথায় রাখতে হবে স্পেলিং যেন মিস্টেক না হয় এসে লেখার সময়, বিশেষ করে এই ধরনের এসে। গ্রামার যেন, প্রত্যেকটা সেন্টেন্সের গ্রামার ঠিকঠাক থাকে, টেন্স যেন মেনটেন থাকে, এবং যেন সেন্টেন্সটা কমপ্লিট হয়। তুমি সেন্টেন্সটা কমপ্লিট বুঝবে কি করে, কমপ্লেক্স সেন্টেন্স না, অনেকে লেখার সময় ইনকমপ্লিট সেন্টেন্স লিখে ছেড়ে দেয়, সে বুঝতেই পারে না কেন, না তাদের ল্যাক অফ ক্ল্যারিটি থাকে, ল্যাক অফ নলেজ থাকে, যার জন্য সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এর আগেও আমি বললাম ভালো করে জানতে হবে। ফরমেশন অফ সেন্টেন্স এর মধ্যেই যেটা বললাম, এছাড়াও সিকোয়েন্স অফ আইডিয়াস, যে কোনো এসেকে যদি সাজানোর ব্যাপার থাকে, কারণ এটা সিভিল সার্ভিসের এসেটার টপিক একটু অন্য ধরনের হবে, বুঝতেই পারছো। যে কোনো এসে যদি কোনো সোশ্যাল প্রবলেম বা কোনো একটা প্রবলেম নিয়ে যদি থাকে, সেটা যদি প্রবলেম নিয়ে থাকে, ধরো থাকলো পোভার্টি, কি থাকলো হয়তো তোমার পলিউশন, তাহলে সবার প্রথমে তোমাকে প্রবলেমটাকে হাইলাইট করতে হবে এসের মধ্যে। ঠিক আছে, সিকোয়েন্স ওয়াইজ সেই প্রবলেমের জন্য অ্যাজিটেশন কী কী হচ্ছে, মানে আরও নতুন করে সমস্যা কী কী তৈরি হচ্ছে, কোন কোন সেক্টরে সেটা আরও বাজের দিকে যাচ্ছে, এগুলো বলতে হবে, এবং তার সলিউশন তোমাকে সাজেস্ট করতে হবে। তুমি এই সলিউশনটা কিন্তু চাপিয়ে দিতে পারবে না, করতেই হবে বলা যাবে না, মাস্ট কথাটাকে অ্যাভয়েড করতে হবে, মাস্ট। এই এসে লেখার অনেক অনেক মানে তোমার নিয়ম কানুন আছে। সলিউশনটা শুড দিয়ে তোমাকে উচিত অর্থে ব্যবহার করা হবে, এবং ডাইরেক্ট গভর্নমেন্টকে বা কনসার্নড অথরিটিকে, রেসপন্সিবল অথরিটিকে ডাইরেক্ট বলা যাবে না, এটা করতে হবে, এটা এরমভাবে বলতে হবে যে এটা করা গেলে ভালো হয়।
ঠিক আছে, এটাই হচ্ছে এখন ভালোভাবে করা যেতে পারে, এটা করলে এই হবে, এই ধরনের তোমাদের কথা লিখতে হবে, এটাকে বলা হয় পিএএস মেথড। ঠিক আছে, তো আমি আচ্ছা এখানে এস এর মধ্যে আরেকটা জিনিসও থাকে যেটা বলা হয় সিলো স্ট্রাকচার। এই সিলো স্ট্রাকচার কি? এই সিলো স্ট্রাকচার একবার শিখে গেলে না অনেক কম নলেজ নিয়েও কিন্তু খুব ভালো এসে লিখে আসা যায়। এটা আমি আমার ক্লাসের মধ্যে শেখাবো, আমি যখন এগুলো মক টেস্ট আপলোড করব। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, যেখানে আমি কমপ্লিট তোমাদের সঙ্গে ডিসকাস করলাম যে কিভাবে 2025-এ যারা বিসিএস দিতে যাচ্ছ বা মিসেলেনিয়াস মেন্স দিতে যাচ্ছ, ক্লার্কশিপ মেন্স দিতে যাচ্ছ, যে কোনো এক্সাম যেখানে রাইটিং একটা পেপার আছে, কিভাবে তোমরা সেগুলো করতে পারো। তো হায়ার স্কোর গ্যারান্টেড আমি বলেই দিলাম। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, কমপ্লিট ইংলিশ সেলফ স্টাডি প্ল্যান তোমাদের দিয়ে দিলাম। এই রিসোর্সগুলো এখন থেকে জোগাড় করে নেবে পড়ো মাঠে, যদি 2025-এর সিলেবাসে তুমি পরীক্ষা দিতে চলেছ। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই টপিকের উপরে, তোমার মক টেস্ট এবং লার্নিং নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।